ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রসুলপুর মহল্লায় রিয়াদ নামের এক যুবক ছেলে তার স্ত্রী মারিয়া এবং একমাত্র মেয়ে মিলিকে নিয়ে বেশ সুখে শান্তিতেই বাস করছিল। রিয়াদ ছিল জাহাজের ক্যাপ্টেন। সে সমুদ্রে জাহাজ নিয়ে বিভিন্ন দেশে যেত এবং 6 মাসে একবার বাড়িতে আসতো। এ 6 মাস তার স্ত্রী মারিয়া এবং মেয়ে মিলি দুজনেই বাসায় থাকতো। একদিন মারিয়ার প্রচন্ড জ্বর হলো। আম্মু, তুমি এমন করছো কেন? মা মিলি, আমার জ্বরটা আজ খুব বেড়েছে রে, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। তুমি একটু তোমার বাবাকে ফোন করো, তাড়াতাড়ি তাকে বাসায় আসতে বলো। আমি মৃত্যুর আগে তোমার বাবার কাছে কিছু রেখে যেতে চাই মা। এইসব তুমি কি বলছো আম্মু? তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিছু হতেই দেব না। আমি এক্ষুনি ডক্টর আঙ্কেলকে ফোন করছি। ডক্টর আঙ্কেল আসলে তুমি একদম ঠিক হয়ে যাবে আম্মু। না মা মিলি, তোমার ডক্টর আঙ্কেলকে ফোন করতে হবে না। ডক্টর এখন আর কিছুই করতে পারবে না। আমার সময় যে শেষ মা। তাছাড়া জ্বরের ওষুধ তো ঘরেই আছে, ওষুধও আর লাগবে না। আমি যেটা বলছি তুমি সেটাই করো। তোমার বাবাকে ফোন করে আসতে বলো। তোমার বাবাকে তাড়াতাড়ি আসতে বলো মা। আম্মু, বাবাজি এখন কোন দেশে আছে কে জানে? বাবাকে আসতে বললে কি তিনি আসতে পারবেন? বাবা তো জাহাজ নিয়ে বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়ান। মা মিলি, গতকাল সকালে তোমার বাবার সাথে আমার কথা হয়েছিল। সে বলেছিল তুই একদিনের মধ্যে বাসায় ফিরে আসবে। আমার মন বলছে সে এখন বাংলাদেশেই আছে। তুমি তাকে ফোন করো মা। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি এক্ষুনি বাবাকে ফোন করছি। এরপর মিলি তার বাবাকে ফোন করতে অন্য রুমে চলে গেল। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম মা মিলি, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ বাবা, আমি তো ভালো আছি, কিন্তু আম্মু ভালো নেই। কাল থেকে আম্মুর ভীষণই জ্বর। আজকে আম্মু তার জ্বরের জন্য কথাও বলতে পারছে না, বিছানায় শুয়ে জ্বরে কাতরাচ্ছে। আমাকে আম্মু বলল আমি যেন তোমাকে তাড়াতাড়ি বাসায় আসতে বলি। তুমি এখন কোথায় আছো বাবা? মা মিলি, আমি তো এখন বাংলাদেশেই আছি, এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে। আমি কালকের মধ্যেই বাসায় পৌঁছে যাব। তোমার আম্মুকে একজন ভালো ডাক্তার দেখাতে বলো আর ভালো ওষুধ খেতে বলো। আমি খুব শীঘ্রই চলে আসবো মা। আলহামদুলিল্লাহ, আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তাহলে তাড়াতাড়ি চলে এসো। আম্মুকে নিয়ে আমার খুব ভয় করছে। এরপর মিলি ফোন রেখে দিয়ে তার মায়ের রুমে চলে গেল। মা মিলি, তোমার বাবা কি বললো? সে বাসায় আসবে তো? আম্মু, বাবা বলল সে বাংলাদেশে আছে, চট্টগ্রাম বন্দরে, কিন্তু তিনি আজকে আসতে পারবে না। কালকে সকালের মধ্যেই সে বাসায় পৌঁছে যাবে। তুমি চিন্তা করো না, তোমাকে ভালো ডাক্তার দেখিয়ে ভালো ওষুধ খেতে বললো, বুঝতে পেরেছো? আমি কি ডক্টর আঙ্কেলকে ফোন করবো আম্মু? না মা, ডক্টরকে ফোন করতে হবে না। ওই যে টেবিলের উপর ওষুধ রাখা আছে, তুমি ওখান থেকে ওষুধগুলো আমাকে দাও, আমি খেয়ে নিচ্ছি। ওষুধগুলো খেলেই আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে যাব মা। কিন্তু আম্মু, তুমি কোনো খাবার না খেয়ে ওষুধ খাবে? ভয় পেও না মা, আমার খাবার খেতে হবে না মা মিলি, আমার পেট ভরাই আছে। তুমি শুধু ওষুধগুলোই আমাকে দাও আর এক গ্লাস পানি দাও। যাও মা মিলি, আমি ওষুধ খেয়ে নিয়েছি, তুমি এখন খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। এরপর মিলি খাবার খেতে চলে গেল। খাবার খাওয়া শেষ করে তার মায়ের পাশে ঘুমিয়ে পড়ল। এরপর রাত পেরিয়ে ভোর হলো। ভোরে ফজরের আজানের শব্দে মিলির ঘুম ভাঙল। ফজরের আজান হচ্ছে, আম্মুকে নামাজ পড়ার কথা বলি, আর আমিও গিয়ে নামাজ পড়ে নেই। আরে আরে, আমি এটা কি করছি? না না, আম্মু তো ভীষণ অসুস্থ, তাকে এখন ডাকা যাবে না। আজ আর আম্মুর নামাজ পড়তে হবে না, তিনি যেহেতু অসুস্থ তাকে আর ডাকবো না। যাই, আমি নিজেই গিয়ে নামাজটা পড়ে নেই। নামাজ পড়ে এসে আম্মুকে ডেকে নাস্তা খেতে বলি। এই কথা বলে মিলি অন্য রুমে নামাজ পড়তে চলে গেল। তার নামাজ পড়া শেষ হতে সকাল হয়ে গেল। তারপর সে সকালের নাস্তা রেডি করে তার মাকে ডাকতে লাগলো। আম্মু, আম্মু, ওঠো ওঠো আম্মু, সকাল হয়ে গেছে, ফ্রেশ হয়ে নাও। আমি তোমার জন্য নাস্তা রেডি করেছি, নাস্তা খেয়ে ওষুধ খেয়ে নাও তো আম্মু। এভাবে মিলি বেশ কয়েকবার তার মাকে ডাকার পরেও সে তার মায়ের কোনো সাড়া শব্দ পাচ্ছিল না। কি ব্যাপার আম্মু, তুমি কথা বলছো না কেন? আম্মু, আম্মু কি হয়েছে তোমার? ওঠো আম্মু, ওঠো।
এরপর আরও অনেকবার ডাকার পরে মিলি বুঝতে পারল যে তার মা আর এই দুনিয়াতে নেই, সে মারা গেছে। মারিয়ার মৃত্যুর খবর শুনে ওই মহল্লার অনেকেই সেখানে চলে এলো। কিছুক্ষণ পর মিলির বাবা রিয়াদও শহর থেকে চলে এলো, আর বাড়িতে এসে তার বাড়িতে এতগুলো মানুষ দেখে সে বলল, কি কি হয়েছে এখানে? এত মানুষ আমার বাসায় কেন? কি হয়েছে মা মিলি? তোমার তোমার আম্মু কোথায়? বাবা, তুমি এসেছো? ওই দেখো বাবা, আম্মু যে আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে, আর কোনোদিন তিনি ফিরে আসবে না বাবা, ফিরে আসবে না। দেখো। কি কি বলছো মা মিলি? মারিয়া মারা গেছে? না 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 না, এ হতে পারে না। আমি বিশ্বাস করি না। মারিয়া, মারিয়া, ওঠো মারিয়া, এই দেখো আমি এসেছি। তোমার কিছু হবে না মারিয়া, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। উঠো মারিয়া, উঠো। কি হলো মারিয়া? মারিয়া, উঠছো না কেন? উঠো, উঠো বলছি, উঠো। রিয়াদের এমন কান্না দেখে আব্দুর রহমান তার কাছে এসে বলল, বাবা রিয়াদ, এভাবে কান্না করে না বাবা, এতে আল্লাহ নারাজ হবেন। কেউ মারা গেলে কাঁদতে হয় না বাবা। মারিয়ার যে এই দুনিয়া থেকে হায়াত ও রিজেক দুটোই শেষ হয়ে গিয়েছে, এজন্যই তো আল্লাহ তাআলা তাকে এই দুনিয়া থেকে নিয়ে গেছেন। এখানে তোমার আমার কারোই কিছু করার নেই বাবা। মারিয়া আজ যেখানে চলে গেল, দুদিন আগে পরে আমাদেরকেও সেখানেই যেতে হবে। কেঁদো না বাবা, কেঁদো না। আব্দুর রহমান চাচা, এটা আমার সাথে কি হয়ে গেল? মারিয়া যে আমাকে ছেড়ে চলে যাবে, আমি এটা বিশ্বাসই করতে পারছি না। আমি 6 মাসের জন্য জাহাজে গিয়েছিলাম। প্রত্যেক দিন ওর সাথে কথা হতো আমার। ওর যে এত জ্বর হয়েছে, ও আমাকে কিচ্ছু বলেনি। কাল রাতে শুধু মিলি আমাকে ফোন করে বলেছিল তার মায়ের খুব জ্বর। আমি যদি জানতাম মারিয়া বাঁচবে না, তাহলে আমি প্লেনে করে চলে এসে ওকে হাসপাতালে নিয়ে যেতাম। বাবা রিয়াদ, কেউ তো তার মৃত্যুর সম্পর্কে আগাম জানে না বাবা। আল্লাহ যেটা ভালো মনে করেন, তিনি সেভাবে করেই তেমন একটা উপলক্ষ দিয়েই মানুষকে দুনিয়া থেকে নিয়ে যান। তুমি এভাবে ভেঙে পড়লে তো তোমার মেয়েটা আরো বেশি কষ্ট পাবে বাবা। এখন তাড়াতাড়ি মারিয়ার দাফনের ব্যবস্থা করতে হবে। এরপর মহল্লার সকলে মিলে মারিয়ার দাফন কাফনের ব্যবস্থা করলো। দাফন কাফন শেষে আব্দুর রহমান তার বাড়িতে গিয়ে তার 2 ছেলে মেয়ে সহ খাবার নিয়ে আবার রিয়াদের বাসায় চলে আসলো। বাবা রিয়াদ, এই নাও, এখানে তোমাদের জন্য রাতের খাবার আছে। খাবারগুলো খেয়ে নাও তোমরা, আর একদম কান্নাকাটি করবে না। সারাদিন তোমরা কিছুই খাওনি বাবা। যাও, মিলিও ক্ষুধায় বেশ কষ্ট পাচ্ছে। ফাতিমা, এটা আমার সাথে কি হয়ে গেল? আমি যে এতিম হয়ে গেলাম ফাতিমা। সবার মা থাকলো, শুধুমাত্র আমার মাই আমাকে ছেড়ে চলে গেল। আমার আর কিচ্ছু ভালো লাগছে না। কেঁদো না মিলি, কে বলেছে তুমি এতিম হয়ে গেছো? আমরা তো একই মহল্লায় থাকি। তুমি এতিম নও মিলি, আমরা মহল্লার সকলে মিলে তোমার দেখাশোনা করব মিলি। তুমি আর কেঁদো না। বোন মিলি, ফাতেমা ঠিক কথাই বলেছে, তোমার কোনো অসুবিধে হবে না। তুমি এতিম নও বোন, তুমি আমাদের সাথেই থাকবে। আর কাঁদবে না তো তোমরা। খাবারগুলো খেয়ে নিও বাবা। আমরা তাহলে এখন আসি। এরপর আব্দুর রহমান রিয়াদকে খাবার দিয়ে তার ছেলে মেয়েকে নিয়ে সেখান থেকে চলে গেল। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। আস্তে আস্তে রিয়াদের ছুটির সময়ও শেষ হয়ে গেল। এখন সে তার মেয়েটাকে কার কাছে রেখে যাবে সে কিছুই বুঝতে পারছিল না। তাই সে আব্দুর রহমানের বাসায় গেল পরামর্শ নিতে। আসসালামু আলাইকুম আব্দুর রহমান চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবা রিয়াদ, এসো বাবা, ভেতরে এসো। আব্দুর রহমান চাচা, আমি খুব বড় বিপদে পড়ে গেছি। আমি তো 1 মাসের ছুটি নিয়ে বাসায় এসেছিলাম। আমার ছুটিকাল থেকে শেষ। কাল আবার আমাকে জাহাজে গিয়ে উঠতে হবে। কিন্তু আমি মিলির কি ব্যবস্থা করব বুঝতে পারছি না। আমি তো জাহাজে 6 মাস সমুদ্রে থাকি। এই সময়টা ওকে আমি কোথায় রেখে যাব কিছুই তো বুঝতে পারছি না চাচা। বাবা রিয়াদ, কি যে বলো না। মিলির কি থাকার জায়গার কোনো অভাব আছে? ও তো আমাদের বাসাতেই থাকবে, কোনো সমস্যা নেই। ও তোমার আমার মেয়ে ফাতেমার মতোই থাকবে। তুমি ওকে নিশ্চিন্তে রেখে যেতে পারো বাবা। না 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 আব্দুর রহমান চাচা, এটা হয় না। আমার তো বাড়ি আছে, আমার বাড়িটা তো দেখাশোনা করতে হবে। তা না হলে যে 6 মাস পর আমি এসে দেখব আমার বাড়ি একটা ভুতুরে বাড়ি হয়ে গেছে। তাই আমি চাইছিলাম কোনো একজন কেয়ারটেকার মহিলাকে বাড়িতে রাখতে, আমার মেয়েটা তার সাথে রেখে যেতে। তাকে মাসে মাসে আমি বেতনও দিতাম। বাবা রিয়াদ, এটা তো মহল্লা, এখানে ওরকম মানুষ পাওয়া যাবে না।
তার উপর আজকাল প্রায় মানুষ তো চোর বাটপারেই ভরে গিয়েছে। দেখবে তোমার বাড়ির জিনিসপত্রগুলো নিয়ে পালিয়ে যাবে। সেটা অবশ্য আপনি ঠিক বলেছেন চাচা, কিন্তু এখন আমি কি করতে পারি? হ্যাঁ বাবা রিয়াদ, এটা তো একটা খুবই চিন্তার বিষয়। আচ্ছা বাবা রিয়াদ, এক কাজ করলে কেমন হয়, তুমি বরং আর একটা বিয়ে করে নাও। মিলি তো এখনো ছোট, ওর তো মায়ের আদর যত্ন ভালোবাসা দরকার। আর তুমিও বেশ যুবক রয়েছো এখনো। এই অবস্থায় আর কতদিন থাকবে বাবা? তুমি একটি বিয়ে করলে মিলি একটি মা পেয়ে যাবে, আর তোমার বাড়িতে থাকারও একটা মানুষ হয়ে যাবে। চাচা যান, আপনার প্রস্তাবটা তো মন্দ নয়, কিন্তু এই অবস্থায় আমাকে কে বিয়ে করবে? আমি তো 6 মাস বাড়িতেই থাকি না। চিন্তা করো না বাবা রিয়াদ, একজন মেয়ে আছে, সে তোমাকে অবশ্যই বিয়ে করবে। সে হচ্ছে আমাদের মহল্লার মাদ্রাসা শিক্ষিকা সায়রা। সায়রার স্বামী অ্যাক্সিডেন্ট করেই মারা গিয়েছে। তারপর থেকে সে তার বাবার বাড়িতেই থাকে। ওর বাবার সাথে আমার কথাও হয়েছে। সে আমাকে বলেছে ভালো একজন ছেলে পেলে সে তার মেয়েটার বিয়ে দেবে, কিন্তু সে ভালো পাত্র পাচ্ছিল না। সায়রা যেহেতু শিক্ষকতা করে আর এই মহল্লাতেই থাকে, তুমি চাইলে ওকে বিয়ে করতে পারো বাবা। আমি তাহলে ওর বাবার সাথে একবার একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে চাচা যান, আপনি তাহলে বিয়ের ব্যবস্থা করুন। এরপর রিয়াদের সাথে সায়রার বিয়ে হয়ে গেল। রিয়াদ সকালবেলা সায়রা আর মিলিকে ডেকে বলল, আমি চলে যাচ্ছি সায়রা, তুমি আমার মেয়েটাকে দেখে রেখো। ওর যেন কোনো অসুবিধে না হয়। ও যে ওর মাকে হারিয়েছে সেটা যেন ও বুঝতে না পারে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি মিলিকে আমার নিজের মেয়ের মতোই আগলে রাখবো। আপনি নিশ্চিন্তে যেতে পারেন। তুমি আমাকে বাঁচালে সায়রা, আমি খুবই চিন্তায় ছিলাম। মা মরা মেয়ে আমার, ওর কি হবে সেটা ভেবে আমি খুব চিন্তিত ছিলাম। তুমি যেহেতু একজন শিক্ষিকা, তুমি ওর বিষয়টা বুঝবে। আমি আশা করি ওর কোনো অসুবিধে হবে না। আমি তাহলে এখন আসি সায়রা। আচ্ছা ঠিক আছে। মা মিলি, তুমি মায়ের সাথে থেকো কেমন? মা যেটা বলে সেটাই শোনো। মায়ের কথার একদম অবাধ্য হবে না কিন্তু। আর মন দিয়ে লেখাপড়া করো। আমি 6 মাস পরে ঠিক চলে আসব। আচ্ছা ঠিক আছে বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর রিয়াদ সবার থেকে বিদায় নিয়ে আবার তার কর্মস্থলে চলে গেল। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, মিলির সৎমা সায়রা কি সত্যি সত্যি মিলির সাথে তার নিজের মায়ের মতো আচরণ করবে, নাকি সৎ মায়ের মতোই আচরণ করবে? তা যদি তোমরা জানতে চাও, তাহলে স্কুল শিক্ষিকা সৎমা গল্পের 2য় পর্ব দেখতে একদম ভুলো না কিন্তু। আর আমাদের এই গল্পটা কে কোথা থেকে দেখছো তা কমেন্টস করে জানিয়ে দাও। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারিয়া, এই মারিয়া, কোথায় রে তুই? জলদি এদিকে আয়। আসসালামু আলাইকুম। মা, আমাকে ডেকেছো? হ্যাঁ হ্যাঁ, তোকেই রেখেছি। কোথায় গিয়ে আড্ডা দিচ্ছিলি শুনি? বেলা কত হয়েছে? মিলি তো স্কুলে যাবে নাকি? ওর জন্য এখনো নাস্তা রেডি করিসনি কেন? আর তাছাড়া আমার চাইবা কোথায়? কি বলছো মা? একটু আগেই তো সকাল হলো। আলহামদুলিল্লাহ, আমি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে উঠান ঝাড়ু দিচ্ছিলাম। উঠান ঝাড়ু দেওয়া শেষ হলে তারপর নাস্তা রেডি করব। দেখেছো মা, দেখেছো কেমন বিরক্তির সুরে আমাদের সাথে কথা বলছে? মনে হচ্ছে ওই বাড়ির মালিক আর আমরা এই বাড়ির কাজের মানুষ। নাউজুবিল্লাহ, কি বলছিস বোন? আমি আবার কখন এইসব কথা বললাম? আমি তো বললাম একটু পরেই নাস্তা তৈরি করতে যাব। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝে গেছি সব। আমি সৎমা বলে আমার কথার কোনো দাম নেই। আমার কথা তো তেতো লাগবেই। এখানে আর দাঁড়িয়ে থাকিস না, তাড়াতাড়ি যা, নাস্তা রেডি করে নিয়ে আয় আমার জন্য। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর মারিয়া চলে গেল নাস্তা তৈরি করতে। কিছুক্ষণ পর সে নাস্তা তৈরি করে নিয়ে ফিরে এলো আর তার সৎমা এবং সৎবোন মিলিকে খেতে দিল। কি ব্যাপারটা কি? এখনো এখানে হুতুমের মতো দাঁড়িয়ে আছিস কেন? নাস্তা দিয়েই কি সব দায়িত্ব শেষ হয়ে গেল? মিলির কাপড় চোপড়গুলো নোংরা হয়ে গেছে, আর ওর ঘরটা একেবারে অগোছালো হয়ে আছে। যা তো যা, ওর ঘরটা গুছিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়ে আয়। আচ্ছা মা, ঠিক আছে, যাচ্ছি। এরপর মারিয়া সেখান থেকে চলে গেল আর ওরা দুই মা মেয়ে তাকিয়ে তাকিয়ে দেখলো। মিলি চলে যাওয়ার পর দুই মা মেয়ে হাসতে হাসতে বলল, বাড়িতে যে একটা কাজের লোক পেয়েছি না, বাড়ির কোনো কাজ আর আমাকে করতেই হয় না। আমার মেয়েটাও একদম রাজকুমারীর মতো বসে বসে খাচ্ছে। এমন সুখ কি এই মহল্লার আর কোনো বাড়িতে আছে? ঠিকই বলেছ মা, মারিয়া এই বাড়িতে আছে বলে আমাদের কোনো কাজ করতে হয় না। বসে বসে শুধু খাই আর হুকুম চালাই।
এদিকে মারিয়া মিলির ঘর গোছানো শেষ করে ওর ময়লা কাপড়গুলো ধুতে চলে গেল পুকুর পাড়ে। তখনই সেখানে মিলির বাবা মাহাতাব মিয়া চলে এলো। আসসালামু আলাইকুম বাবা, তুমি সকাল সকাল উঠে কোথায় গিয়েছিলে? বাড়িতে আমি নাস্তা রেডি করে রেখে এসেছি, যাও খেয়ে নাও। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে মা, আমি গিয়ে খেয়ে নিব। এ কি, এগুলো তো দেখছি মিলির কাপড়। মিলির কাপড়গুলো তুই ধুতে এসেছিস কেন রে মা? ওর কি হাত পা নেই? ও ধুতে পারে না? বাবা তুমি এভাবে বলছো কেন? মিলি তো ছোট মানুষ, ও কি করে এত ছোট বয়সে কাপড় ধোবে? তবুও সে আসতে চেয়েছিল, আমি ওকে নিয়ে আসিনি। ওর কোনো দোষ নেই বাবা। চুপ কর তো মা, তুই হয়েছিস একদম তোর মায়ের মতন চাপা স্বভাবের। অন্যকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছিস, কিন্তু নিজের উপর যে এত অত্যাচার হয় কোনোদিন তো মুখ খুলে আমাকে কিছু বলিসও না। তুই না বললেও আমি কি বুঝতে পারি না মনে করেছিস? ওরা দুই মা মেয়ে প্রতিদিন তোকে অত্যাচার করে, তোকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়। তবে তুই কোনো চিন্তা করিস না মা, তোকে আর আমি বেশি দিন এই কষ্টের জীবনে রাখবো না। কি করে তোর জীবনে সুখ নিয়ে আসা যায় আমি সে কথাই ভাবছি মা। হয়েছে বাবা, আমার সুখ নিয়ে এত ভাবতে হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার কপালে যেটা লিখে রেখেছেন সেটাই হবে। তুমি যাও, নাস্তা রেডি করা আছে, গিয়ে খেয়ে নাও। এরপর মাহাতাব মিয়া সেখান থেকে চলে গেল আর মারিয়া মিলির কাপড়গুলো ধুতে লাগলো। দাদা একটু তাড়াতাড়ি দিন না। আমরা একটা চায়ের দোকানে আছি, এখানে 5 থেকে 10 মিনিট স্টে করবো, ওভার অ্যান্ড আউট। এই যে খুব তো দেখছি এখানে দুই মা মেয়ে বসে টিভিতে সিরিয়াল দেখছো, আর ওদিকে আমার মেয়েটাকে একা একা পাঠিয়েছো কাপড় ধুতে, তাই না? তোমরা এই সিরিয়াল না দেখে ওকে গিয়ে তো একটু সাহায্যও করতে পারো, তাই না? মেয়েটা কি অতগুলো কাপড় একা একা ধুতে পারে? কি বললে তুমি? সামান্য কটা মাত্র কাপড় নিয়ে গেছে ধুতে, আর ওই কটা কাপড় কিনা একা ধুতে পারবে না সে? সারাদিন যে এতগুলো খাবার খায় সেগুলো কোথায় যায় শুনি? খাবার তো তোমার মেয়ে মিলিও খায়। কই, ওকে তো আমি কোনোদিন একটা কাজ করতে দেখিনি। স্কুলেও তো ঠিক করে যায় না, সারাদিন বসে টিভিতে সিরিয়াল দেখে। দুই মা মেয়ে হয়েছে একই রকম। তবে তোমাদের এই সুখ আর বেশি দিন থাকবে না। দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি। দাও, তাড়াতাড়ি আমাকে নাস্তা এনে দাও। নাস্তা রেডি করা আছে, যাও গিয়ে নিজে নিয়ে খাও। আমরা সিরিয়াল দেখা নিয়ে ব্যস্ত আছি, এখন যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, শিখেছো তো ওই এক কাজ, সারাদিন বসে বসে সিরিয়াল দেখা। দুই মা মেয়ের তো আর কোনো কাজ নেই। এরপর মাহাতাব মিয়া নাস্তা খেতে রান্নাঘরে চলে গেল। তারপর বিকেলবেলা মাহাতাব মিয়া মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে গেল। পথে তার সাথে আব্দুর রহমানের দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম মাহাতাব ভাই, বাজারে যাচ্ছ বুঝি? কি ব্যাপার মাহাতাব ভাই, তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান ভাই। না ভাই, বাজারে যাচ্ছি না, যাচ্ছিলাম একটু নান্টু ঘটকের বাড়িতে। ঘটকের বাড়ি? ঘটকের বাড়ি কেন ভাই? আব্দুর রহমান ভাই, আপনাকে বলতে সমস্যা নেই, আপনি তো খুবই ভালো মানুষ। আসলে আমি আমার মেয়ে মারিয়াকে নিয়ে বড় বিপদে আছি। আপনি তো জানেন ওর মা ছোটবেলায় ওকে রেখে মারা গেছে। তারপর আমি আর একটা বিয়ে করেছি। ওই দিককার আমার আর একটা মেয়েও আছে, কিন্তু ওরা দুই মা মেয়ে মিলে আমার মা মরা মেয়েটাকে খুব জ্বালায়। সারাদিন ওকে দিয়ে কাজ করায়। কাজ করতে করতে আমার মেয়েটার অবস্থা খারাপ হয়ে গেছে। তাই আমি চাচ্ছি ওকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিতে, যাতে ও আর কোনো কষ্ট না করে ভাই। ও আলহামদুলিল্লাহ, এ তো খুবই ভালো কথা ভাই। মারিয়া খুবই ভালো মেয়ে, ওকে আমি দেখেছি। আপনি এক কাজ করেন মাহাতাব ভাই, আমার দূরসম্পর্কের এক ভাতিজা আছে, ওর বাবা মা কেউ বেঁচে নেই। ছেলেটা একা একা পড়াশোনা করে মস্ত বড় চাকরি নিয়েছে, মাসে 1 লাখ টাকার মতো বেতন পায়। ছেলেটা আমাকে বলেছে সে বিয়ে করতে চায়। আমাকে বলেছিল আমি যেন ওকে একটা ভালো মেয়ের সন্ধান দেই। মারিয়া তো খুবই ভালো মেয়ে। আমি চাচ্ছি ভাই তোমার মেয়ে মারিয়াকে আমার ভাতিজার সাথে বিয়ে দিতে। এতে তুমি কি বলো মাহাতাব ভাই? আলহামদুলিল্লাহ, এ তো খুবই ভালো কথা। আমি অনেক খুশি হয়েছি ভাই। আমি তো চাইছিলাম এরকমই একটা ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে দিতে। আমার বাড়িতে তো তার কোনো সুখ হলো না, যাতে স্বামীর বাড়িতে গিয়ে একটু সুখে থাকতে পারে এই কামনাই করি। কোনো সমস্যা নেই মাহাতাব ভাই, ছেলে খুবই ভালো। ইনশাআল্লাহ সে তোমার মেয়েকে সুখেই রাখবে। তুমি তোমার মেয়ের সাথে কথা বলো ভাই, তাহলে আমরা কালকেই তোমার মেয়েকে দেখতে যাব। আচ্ছা ঠিক আছে আব্দুর রহমান ভাই, আসসালামু আলাইকুম। এরপর মাহাতাব মিয়া সেখান থেকে বাড়িতে চলে এলো আর বাড়িতে গিয়ে তার স্ত্রী শেফালিকে বলল, শেফালি, আমি মারিয়ার বিয়ে ঠিক করেছি। কালকে ছেলে ওকে দেখতে আসবে। আমাদের মহল্লার আব্দুর রহমান ভাই আছেন না, তার ভাতিজা, খুবই ভালো ছেলে। কি আপনি ওর বিয়ে ঠিক করেছেন? খুব ভালো কাজই করেছেন। অবশেষে তাহলে আপদটা আমার বাড়ি থেকে বিদায় হচ্ছে। আমি যা খুশি হয়েছি। হ্যাঁ হ্যাঁ, তোমার খুশির জন্যই তো আমি বিয়েটা দিচ্ছি। এবার তুমি তোমার মেয়েকে নিয়ে সুখে থাকো। এই কথা বলে মাহাতাব মিয়া সেখান থেকে চলে গেল। পরদিন আব্দুর রহমান তার স্ত্রী ছেলে মেয়ে
আর তার ভাতিজা জাহিদকে নিয়ে মারিয়াকে দেখতে এলো। মারিয়াকে দেখেই জাহিদের ভীষণ পছন্দ হলো, আর সাথে সাথে সে বিয়েতে মত দিল। আগামী শুক্রবার বিয়ে হবে সেটা ঠিক করে আব্দুর রহমান সহ তারা সবাই সেখান থেকে চলে গেল। এদিকে মিলি এসবের কোনো কিছুই জানতো না। তাদের বাড়ির সামনে এসে মিলি মেহমানদের চলে যেতে দেখে বলল, এরা আবার কারা? আমাদের বাড়িতে কেন এসেছিল? কিছুই তো বুঝতে পারছি না। যাই তো ভেতরে গিয়ে মাকে জিজ্ঞেস করি তো। মা, বাড়িতে দেখলাম অনেক মেহমান এসেছিল, ওরা কারা বলো তো? আর তাছাড়া আমাদের বাড়িতে কেন এসেছিল মা? মা রে, তুই এসেছিস? তোকে তো বলাই হয়নি। আমাদের বাড়ি থেকে আপদটা বিদায় হচ্ছে, জানিস? আপদ? আপদ কে মা? আপদ কে সেটা আজ পর্যন্ত তুই বুঝতে পারলি না? ওই যে মারিয়াম আছে না, ওই তো আপদ। আর ওরও বিয়ে হয়ে যাচ্ছে। শুক্রবার ও আমাদের বাড়ি থেকে চলে যাবে। কি যে আনন্দ হচ্ছে। আরে মা, তোমার কি মাথা ঠিক আছে? তুমি ওকে আপদ বলছো? হায় আল্লাহ, তুমি কি করেছো? মারিয়ার যদি বিয়ে হয়ে যায় তাহলে বুঝতে পারছো বাড়ির এত সব কাজ তোমাকে আর আমাকে মিলে করতে হবে। আর এই যে আমরা এতদিন ধরে পায়ের উপর পা তুলে রাজধানীর মতো থাকতাম, এটা কিন্তু আর হবে না, বুঝতে পারছো? আরে তাই তো, এই কথাটা তো আমি আগে ভেবে দেখিনি। তুই তো ঠিক কথাই বলেছিস মা। ও চলে গেলে বাড়ির সব কাজ কে করবে শুনি? তখন তো সব কাজ আমাকে আর তোকে মিলেই করতে হবে। এবার বুঝতে পারছো? যে করেই হোক ওর বিয়েটা তুমি আটকাও মা, তা না হলে যে নিজের বাড়িতেই তোমাকে কাজের মহিলা আর আমাকে কাজের মেয়ে হয়ে থাকতে হবে। কিন্তু মা, বিয়েটা কি করে আটকানো যায় বলতো? ওরা তো মারিয়ামকে দেখে খুব পছন্দ করেছে। আগামী শুক্রবার বিয়ে হবে বলে গেছে। আরে ধুর মা, আমি থাকতে তোমাকে এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। দাঁড়াও, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। এদিকে এসো, আমি তোমাকে কানে কানে বলছি। ওরে বাবা, কি দারুণ বুদ্ধি! এই না হলে আমার মেয়ে। এবার দেখবো ওই মারিয়া কি করে এই বাড়ি থেকে যায়। সারা জীবন ওকে এই বাড়িতে পচে মরতে হবে, আর এই বাড়ির কাছেচি হয়েই থাকতে হবে। কিন্তু দুই মা মেয়ের এসব শয়তানি কথাবার্তা মাহাতাব মিয়া দরজার আড়াল থেকে শুনে ফেলে। হায় আল্লাহ, এরা তো দেখছি আমার মেয়েটার সর্বনাশ করার কথা ভাবছে। কিন্তু ওরা কি বুদ্ধি করলো সেটাই তো আমি বুঝতে পারলাম না। কথাগুলো তো কানে কানে বলেছে। না না না, মারিয়াকে যে সাবধান করতে হবে। মারিয়াকে বলতে হবে যেন বিয়ের আগে কদিন সাবধানে থাকে, তা না হলে ও নিশ্চয়ই কোনো বড় বিপদে পড়ে যাবে। এরপর মাহাতাব মিয়া গিয়ে মারিয়ামকে সমস্ত কথা খুলে বলল। সে আরও বলল, যতদিন তার বিয়ে না হয়েছে ততদিন এই বাড়িতে সাবধান আর সতর্ক হয়ে থাকতে। যে কোনো সময় ওর উপর কোনো হামলা হতে পারে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি এখন থেকে সতর্ক আর সাবধানে থাকার চেষ্টা করব। পরদিন সকালবেলা রান্নাঘরে মিলি রান্না করছিল, আর পাশে শেফালি বেগম দাঁড়িয়েছিল। তারপর শেফালি মারিয়াকে ডেকে বলল, মা মারিয়া, মিলির তো স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে রে মা। ও রেডি হয়ে স্কুলে যাবে। তুই এখন রান্নাটা কর না মা। আমার শরীরটা বেশ একটা ভালো লাগছে না, জানিস তো। মা, এইভাবে বলছো কেন? রোজ তো আমি রান্না করি, আজ আবার মিলিকে রান্না করতে দিয়েছো কেন? মিলি, সরে যা বোন, তোকে রান্না করতে হবে না, আমি রান্না করছি। আসলে মা, তুই তো চলে যাবি বল, তাই ওকে বলছিলাম রান্নাটা শিখে নিতে। যে কয়দিন আমি এই বাড়িতে আছি সেই কয়দিন আমাকেই রান্না করতে দাও মা। মিলি, সরে যা বোন। এরপর মিলি চুলার সামন থেকে সরে যায় আর মারিয়ার পেছনে গিয়ে দাঁড়ায়। এরপর মিলি যেই না পেছন থেকে ধাক্কা দিয়ে মারিয়াকে চুলার আগুনে ফেলতে চায়, অমনি মারিয়া সেখান থেকে সরে যায় আর মিলি গিয়ে সে চুলার আগুনের মধ্যে পড়ে যায়। চুলার মধ্যে মিলির মুখ পুড়ে আগুনে একদম ঝলসে যেতে থাকে। মা গো, আমাকে তুমি বাঁচাও, আমার মুখ যে জ্বলে গেল, পুড়ে গেল, আমাকে তুমি বাঁচাও। মা, কোথায় তুমি? বাঁচাও আমাকে। মিলির চিৎকার চেঁচামেচির শব্দ শুনে মাহাতাব মিয়া সেখানে আসে। তারপর সে মিলিকে হাসপাতালে নিয়ে যায়। তারপর মিলি কিছুটা সুস্থ হলেও তার মুখমণ্ডল পুড়ে পুরো বৃষ্টি হয়ে যায়। এখন মিলির মুখ দেখতে খুব বৃষ্টি লাগে। এদিকে শেফালি তার ভুল বুঝতে পারে আর বলে, হায় আল্লাহ, আমি একে সর্বনাশ করেছি। ও
অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের বিপদ ডেকে এনেছি। আমি যে পাপী, এবার এই পাপের কোনো ক্ষমা নেই আমার। আজ আমার জন্যই আমার মেয়েটার এই অবস্থা হলো, এবার যে কি হবে। দেখলে শেফালি, তোমাকে কতদিন বলেছি হিংসা করো না, হিংসা করো না। মারিয়া সৎ মেয়ে হয়েছে তো কি হয়েছে? ও কি তোমাদের কোনো ক্ষতি চেয়েছিল? ও তো নীরবে বাড়ির কাজ করত, কিন্তু তোমরা ওকে দিনের পর দিন অত্যাচার করেছো। আজ আজ তোমার এক ভুলের জন্যই আমাদের এত বড় ক্ষতি হয়ে গেল শেফালি। আমাকে তুই ক্ষমা করে দে মা মারিয়া। আমি জানি এই পাপের কোনো ক্ষমা নেই। আমি তোর সাথে যে অন্যায় করেছিলাম তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হচ্ছে। তুই আমাকে ক্ষমা করে দে। আপু, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমার মুখটা ঝলসে ফেলার বুদ্ধিটা আমারই ছিল। আমি আমার নিজেরই পাতানো ফাঁদে নিজেই আটকা পড়েছি। আরে চিচি, তুমি এভাবে বলছো কেন? আর মিলি বোন, আমি তো তোকে কখনো অন্য চোখে দেখিনি। আমি যদি জানতাম যে তুই ওই আগুনে পড়ে যাবি, আমি কখনোই সেখান থেকে সরে যেতাম না। আমি নিজে ওই আগুনে ঝাঁপ দিয়ে পড়তাম। কিন্তু আমি সত্যিই জানতাম না। বাবা আমাকে সতর্ক হতে বলেছিল, তাই সতর্ক ছিলাম। কিন্তু এমনটা হবে যে আমি সেটা বুঝতে পারিনি। এরপর শেফালি তার নিজের ভুল বুঝতে পেরে ভালো হয়ে গেল। তারপর ধুমধাম করে মারিয়ার বিয়ে হয়ে গেল।